ম্যাডাম এসে গেছে। আজকে আমরা সবাই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একটি বিশেষ অনুষ্ঠানে শামিল হয়েছি। আজকে আমরা অ্যাকচুয়ালি দুটো স্পেশাল লেকচারের আয়োজন মানে করবো ভেবেছিলাম, মানে সেটাই করেছি, কিন্তু শেষমেশ মনে হলো যে এটাকে যদি একটা সেমিনারের রূপ দিই কেমন হয়। তো একটা মাথা থেকে একটা টাইটেল বেরোলো, সে টাইটেলটাও দিয়ে দিলাম, হার স্টোরি, অটোবায়োগ্রাফিক্যাল আর্টিকুলেশনস অ্যান্ড ফেমিনিস্ট রেজিস্ট্যান্স, না অটোবায়োগ্রাফিক্যাল আর্টিকুলেশনস, রিস্কি বডিজ অ্যান্ড ফেমিনিস্ট রেজিস্ট্যান্স। আজকে আমাদের দুই বক্তা, বিশিষ্ট বক্তা, দুজনই বিশিষ্ট সমাজবিজ্ঞানী, সমাজতত্ত্ববিদ, সোশ্যালজিস্ট। এরা দুজনেই নারী বিষয়ক দুটি বিষয় বলবেন, এই জন্য এরকম একটা নাম মাথায় এলো, দিয়ে দিলাম। যদিও এটা ফর্মালি অ্যাপ্রুভড নয়, মানে এটা সেমিনার হিসেবে আমরা পিসি ম্যাডামের কাছে মানে এটা প্রেজেন্ট করিনি, দুটো স্পেশাল লেকচার হিসেবে করেছিলাম। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর রুক্মিণী সেন, উনি প্রফেসর অফ সোশিয়োলজি, স্কুল অফ লিবারাল স্টাডিজ, আম্বেদকর ইউনিভার্সিটি দিল্লি, ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি দিল্লি। উনি ওই ইউনিভার্সিটি ডিন, স্কুল অফ হেরিটেজ রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিরেক্টর আউটরিচ অ্যান্ড এক্সটেনশন ডিভিশন, ডিরেক্টর সেন্টার ফর পাবলিশিং। আচ্ছা, ওনার যে গবেষণা এবং আগ্রহের বিষয়গুলি হলো sociology of law, sociology of kingship and intimacy, feminist pedagogy and jurisprudence, qualitative research methods, disability studies. আচ্ছা বলি, প্রফেসর রুক্মিণী সেন কলকাতারই মেয়ে, কলকাতা থেকেই পড়াশোনা করেছেন, প্রেসিডেন্সি কলেজ থেকে করেছেন। বিএ পাশ করার পর ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি থেকে পিএইচডি করেছেন। ওনার পিএইচডি থিসিসের টাইটেল ছিল জেন্ডার কনস্ট্রাকশন অফ কালচার অফ সাইলেন্স, ইনসিগনিফিকেন্ট আর্টিকুলেশন। আচ্ছা না, উনি এমএটা করেছেন, সরি ভুল বললাম, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে, তাই তো? এমএটা, বিএটা ফ্রম প্রেসিডেন্সি কলেজ, এমএ ফ্রম জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সিস্টেমস থেকে, আর পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আচ্ছা, ওনার প্রচুর পাবলিকেশনস, মানে একটা ওয়াইড অ্যারে অফ পাবলিকেশনস, এবং প্রত্যেকটাই খুবই মানে গ্লোবাল লেভেলে উনি স্বীকৃতি পেয়েছেন। উনি একজন ফেমিনিস্ট সোশ্যোলজিস্ট হিসেবে সারা বিশ্বে অলরেডি পরিচিতি পেয়েছেন, এবং ওনার যে সাম্প্রতিক কয়েকটি আর্টিকেলের নাম আমি বলছি, তোমরা যদি উৎসাহী হও, আমাদের এখানে উইমেন স্টাডিজেরও স্কলার আছেন, উইমেন স্টাডিজের টিচার আছেন, আর যেহেতু আমরা হিস্ট্রিতেও ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করি, তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এগুলো তোমাদের কাজের ক্ষেত্রে প্রাসঙ্গিক। With Aishwarya Rajiv, recognizing care workers, a feminist legal examination of Ashas. This was published in the Review of Women's Studies, Economic and Political Weekly, 2024. Eschara with Shahaha Rafiq, intercaste community marriages, contestations and negotiations in the family. This was published in the Contemporary Voice of Dalit in May 2024. এটা আমার নিজের আগ্রহের বিষয়, কারণ আমি ইন্টার কমিউনিটি ম্যারেজ নিয়ে একটু লিখছি, আর আমি এদের বোধহয় পড়িয়েও ছিলাম। হ্যাঁ, তোমাদের প্রজেক্ট আরেকটা লেখা, উল্লেখযোগ্য লেখা বলছি, দিস ইজ অ্যান এডিটোরিয়াল পিস। এটার টাইটেল হচ্ছে রেজিলিয়েন্ট সলিডারিটিজ, ফেমিনিস্ট এক্সপিরিয়েন্সেস অন ট্রাস্ট অ্যান্ড কমিউনিটি বিল্ডিং. This was published in Peace Print, South Asian Journal of Peace Building. This was published in winter 2023. এবার আসি প্রফেসর সীমন্তী দাশগুপ্তর কথায়। প্রফেসর সীমন্তী দাশগুপ্ত প্রেসিডেন্সি কলেজের আলামনা। উনি মানে এরা দুজনেই আমাদের থেকে একটু সামান্য কয়েক বছরের জুনিয়র। প্রফেসর সীমন্তী দাশগুপ্ত প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ করেছেন, তারপরে বিএ পাশ করেছেন, তারপরে এমএটা কোথায় করেছে অবশ্যই জানি না, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে। And she completed her doctoral studies in anthropology at the New School for Social Research, New York City. Her PhD was conferred in May 2009
She joined the faculty in January 2009. She is currently Professor of Anthropology and the Chairperson of the Department of Sociology, Anthropology and Social Work at the University of Dayton, USA. আচ্ছা, ওনার যে গবেষণার ক্ষেত্র সেটা মানে বহুধা বিস্তৃত, পোস্ট কলোনিয়ালিটি, স্টেট, সিটিজেনশিপ, সিভিল সোসাইটি, neoliberalism, market, governance, science, technology studies, urban studies, development, ethics, etc. উনি ব্যাঙ্গালোরে কাজ করেছেন, তবে গত প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে উনি একটা অসাধারণ কাজ করে যাচ্ছেন। সেটা হচ্ছে উনি সোনাগাছি সেক্স ওয়ার্কারদের উন্নতির উদ্দেশ্যে বা তাদের স্বাস্থ্যের দেখাশুনো করার জন্য একটি সংগঠন তৈরি হয়েছিল, দুর্বার সমন্বয় সংগ্রাম সমিতি, দুর্বার সমন্বয় কমিটি। তো আমাকে কে বলছিলে, সারিয়াতুন্নিসা, তুমি গেছিলে না? দুর্বারে গেছিলে, হ্যাঁ। তো সেই দুর্বার সমন্বয় কমিটি যে বিভিন্ন পদক্ষেপ কর্মকাণ্ড নিয়ে উনি গবেষণা করে যাচ্ছেন এবং ওনার আর্টিকেলস তো আছেই এই বিষয়ে। আমি দুটো আর্টিকেলের কথা বলছি। Sovereign Silence, Immoral Traffic Prevention Act and Legalizing Sex Work in Sonagachi. This was published in May 2014, and Living with Risky Bodies. This was published in 2018. আর এই যে কয়েকদিন আগে ওনার একটি বই বেরিয়েছে, মনোগ্রাফ। বইটির নাম Prophylactic Rights, Sex Work, HIV/AIDS and Anti-Trafficking in India. যা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে। জাস্ট এই সপ্তাহের গোড়াতে সোমবার দিন এটার উদ্বোধন হলো সোনাগাছি থেকে, রাইট। তো এছাড়া উনি এর আগে ওনার একটি বই আছে, শি ইজ অথর্ড বিটস অফ বিলঙ্গিং, ইনফরমেশন টেকনোলজি, ওয়াটার অ্যান্ড নিউলিবারাল গভর্নেন্স ইন ইন্ডিয়া। This was published in 2015 by Temple University Press. তো আমাদের কাছে এরকম দুজন বিশিষ্ট গবেষক, বিশিষ্ট অধ্যাপক আজ এসেছেন, মানে ওনাদের আমাদের ইউনিভার্সিটিতে ওনাদের পায়ের ধুলো পড়েছে। আমরা সত্যি সম্মানিত, গর্বিত, এবং আমাদের ছাত্রীদের এটা একটা খুব মানে বিরল সৌভাগ্য যে আপনাদের বক্তব্যরা আজকে শুনবে। আচ্ছা, সেমন্তী যে আজকের যে টাইটেল, লেকচারের টাইটেল, সেটা হচ্ছে রিস্কি বডিজ অ্যান্ড বডিজ অ্যাট রিস্ক, HIV/AIDS প্রিভেনশন অ্যান্ড ফেমিনিস্ট রেজিস্ট্যান্স ইন সোনাগাছি। তো আজকে প্রথমে কিছু আমাদের তো কিছু একটা আনুষ্ঠানিক সূচনা করতে হবে। তো প্রথমে মানে বক্তৃতা শুরু হওয়ার আগে কিছু ফর্মালিটিস তো আমাদের করতে হবে। তো প্রথমে আমাদের দুই বিশিষ্ট বক্তাকে এই ডায়াসে আসতে সেই বিষয়টাই আমার পিএইচডির বিষয় থেকেছে। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেই বিষয়টা নিয়ে আরো ভাবনা বেড়েছে, কিছুটা পড়ানো হয়েছে, তাই হয়তো সেই পড়ানোর কথাটাও বলবো, তবে সেটা শেষের দিকে। মূলত যেভাবে এটাকে টাইটেল করেছি সেইভাবেই এগোনোর ইচ্ছা আছে, উইমেন্স অটোবায়োগ্রাফিজ, মেথড অফ নোয়িং দ্য সোশ্যাল ওয়ার্ল্ড। তবে মূলত একটা মেথডোলজির পার্সপেক্টিভ থেকেই আলোচনাটা করব। আমি নিজে সমাজতত্ত্বতেই লেখাপড়া করেছি, আমার সমস্ত ডিগ্রি সমাজতত্ত্বে, এবং কোথাও একটা সমাজতত্ত্বের ভিতরে বা সোশিয়োলজি বা ব্রডলি সোশ্যাল সায়েন্স পড়তে গিয়ে আত্মজীবনীর উপযোগিতা কি এবং কিভাবে আমরা আত্মজীবনীমূলক কাজকে ব্যবহার করতে পারি সেটা নিয়েই আজকে আলোচনা করব। এবং সেই আলোচনাটা করব নিজে যে পিএইচডিটা করেছি সেই আত্মজীবনীগুলো নিয়ে। তো সেই আত্মজীবনীগুলো বেসিক্যালি এক্সাম্পলস। সেই আত্মজীবনীগুলোকে আপনারা সাবস্টিটিউট করে দিতে পারেন অন্য আত্মজীবনী দিয়ে, কিন্তু আমার মেথডটা এক থাকবে। তাই মেথড নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো মোর ইউনিভার্সাল কথা, স্পেসিফিক আলোচনাটা আমি যে বিষয় আত্মজীবনীগুলো নিয়েছি সেই নিয়ে বলবো। না, এই পেইন্টিংটা সম্পর্কে একটু বলার আছে। এটা আমার খুব প্রিয় এবং আমি এটা খুব ব্যবহারও করি। তার একটা বড় কারণ এই যে এতজন মহিলা একসাথে জোট বেঁধে বেশ একটা ইন্টিমেট ভাবে বসে আছেন, এবং
very interestingly পেইন্টিংটা টাইটেল দ্য ব্রাইডস টয়লেট, এবং এটার সাথে মানে ডেফিনেটলি বিবাহের একটা সম্পর্ক আছে, কিন্তু আমার নেইও হয়তো। মানে ইফ ইউ টেক অ্যাওয়ে দ্য টাইটেল ফ্রম ইট, যদি ব্রাইডস টয়লেটটা উঠিয়ে দিই, তাহলে এটা জাস্ট একটা অনেকগুলো মেয়ে একসাথে একটা স্পেস বা একসাথে গল্প করতে পারছে, সেটা ইটসেলফই আমার মনে হয় একটা খুব দুষ্কর জিনিস, খুব সহজে পাওয়া যায় না। সেই স্পেসেই কিন্তু অবশ্য আজকে আমরা আছি, এবং সেই জায়গাটা থেকে এটা অমৃতা শেরগিলের একটা 1917 এর পেইন্টিং, এবং কোথাও একটা আমার নিজের মনে হয় যে থ্রু দিস in some ways methodologically হয়তো আমি যা বলতে চাইবো সেটার একটা কমিউনিকেশন আসে, সেই জন্য এই পেইন্টিংটা দিয়ে আমি ইউজ করি। শুধু আজকের লেকচারের জন্য নয়, আমি অনেক সময় এই পেইন্টিংটা ইউজ করেছি। আমি শুরু করব বেসিক্যালি আত্মজীবনী নিয়ে সোশিয়োলজিতে কি ধরনের লেখা আছে সেইটা একটুখানি ট্রেস করতে চাইবো। এই জন্যই ট্রেস করতে চাইবো, তার কারণ হচ্ছে আমি যখন আত্মজীবনী নিয়ে নিজে কাজ করি বা কাজ করা শুরু করি, 2002-তে আমি রেজিস্ট্রেশন হয় আমার কলকাতা ইউনিভার্সিটির পিএইচডিতে, এবং তারপরে যখন সিনপসিস ডিফেন্স যখন ফেস করি, খুব সহজে এটা মেনে নিতে পারছিলেন না বোধহয় সমাজতাত্ত্বিক প্রফেসররা যে আত্মজীবনী কেন সোশিয়োলজিতে ব্যবহার করা হবে। তো আমার কাছে এইটা ইটসেলফই একটা প্রশ্ন, যেটা আমি চাইবো আপনারা সবাই করুন, স্পেশালি যারা রিসার্চ স্কলার তো নিশ্চয়ই, কিন্তু যারা এমএও পড়ছেন, পরে রিসার্চ করবেন বা বিএও করছে, কি বিষয় নিচ্ছি এবং সেই বিষয়টা সেই ডিসিপ্লিনের সাথে কতটা যুক্ত, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সবসময় ডিসিপ্লিন খুব ডাইরেক্টলি বলে দেয় না। কেন? তার উদাহরণটা আত্মজীবনী থেকে, তার উদাহরণটা সোশিয়োলজি থেকে দিই। সোশিয়োলজিতে মূলত দু ধরনের মেথড দিয়ে সোশিয়োলজি জানতে পারা যায়, মানে দ্য ওয়ার্ল্ড অফ দ্য সোশ্যাল। একটা হচ্ছে সার্ভে মেথড, আপনারা সবাই জেনারেলি সার্ভের কথা জানেন, সার্ভে মেথড টেকনিক। আর অন্যটা যেটা অফকোর্স আসে অ্যানথ্রোপোলজি থেকে, কিন্তু সোশিয়োলজিস্টরা ভীষণ ব্যবহার করে এবং ভারতীয় সোশিয়োলজিস্টরা তো ডেফিনেটলি ব্যবহার করে, যেটা হচ্ছে এথনোগ্রাফি। মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় ফিল্ডে কাজ করছো, মানে ফিল্ডে কাজ করছে, ইঙ্গিতটা হচ্ছে এথনোগ্রাফি করেছো না করো। এবারে এই সার্ভে আর এথনোগ্রাফি যদি না হয়, তাহলে কাজটা কি যথেষ্ট সোশিয়োলজিক্যাল? এই প্রশ্নটা বোধহয় এখনো 25 বছর পড়ানো হয়ে গেল প্রায়, এখনো এনকাউন্টার করতে হয় অনেক জায়গায়। তো এখন আরেকটু কনফিডেন্টলি একটু গলা উঁচু করে বলতে পারি, আগে আরেকটু হেজিটেন্টলি বলতে পারতাম, যে কেন আত্মজীবনীর মধ্যে দিয়ে আমরা সমাজকে চিনতে পারি। এবং সেই জন্যই টাইটেলটা এটা, মেথড অফ নোয়িং দ্য সোশ্যাল ওয়ার্ল্ড around us. So আত্মজীবনী is a way of knowing, and আত্মজীবনী is also a way of document. কিন্তু কি ডকুমেন্ট করা হচ্ছে? জেনারেলি ভাবা হয় একজন যিনি লিখছেন তিনি তার ব্যক্তিগত কথা লিখছেন আত্মজীবনীতে, তো ওটা নিয়ে এটা রিজেক্ট করে দেয়া হয় বা প্রশ্ন চিহ্ন তোলা হয়, ইট ইজ আ পার্সোনাল স্টোরি। আর্গুমেন্টটা এটাই, যেটা সমাজতাত্ত্বিকেরা দিয়েছেন, আমি বলবো তাদের নাম, তারা দিয়েছেন। সমাজতাত্ত্বিকেরা এটাই আমাদেরকে বলছে যে আত্মজীবনী ইজ নট জাস্ট অ্যাবাউট সেলফ, শুধু নিজের নয়, নিজের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে, কথোপকথন হচ্ছে, কার হচ্ছে? সমাজের হচ্ছে। সমাজ মানে কি? সমাজ মানে পরিবার, সমাজ মানে অন্যান্য সিগনিফিকেন্ট আদার্স। আমার বাবা মা হতে পারে, আমার ভাই বোন হতে পারে, আমার স্বামী সন্তান হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার পাড়া প্রতিবেশী হতে পারে। আমি যদি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকি, সেই রাজনৈতিক কর্মী হতে পারে। আমি যদি কোনো সমাজকর্মী হই, তাহলে সেই সংগঠনের মানুষেরা হতে পারে। এবং এই সব কিছু ঘটছে একটা পার্টিকুলার হিস্টোরিক্যাল টাইম ফ্রেম, একটা সময় জুড়ে হচ্ছে। তাই আমি যখন লিখছি,
আমাকে নিয়ে এবং আমার কথোপকথন এই সব লোকেদের সাথে, সেইটা সিচুয়েটেড ইন আ ব্রডার হিস্টোরিক্যাল টাইম। তাহলে কি কি জিনিস একসাথে করছি? সেলফ অ্যান্ড আদার, সেলফ আদার হিস্ট্রি বা সেলফ আদার টাইম, যেটাই বলতে চান। তো এই তিনটের একটা ইন্টারাকশন কিন্তু দেখা যাচ্ছে আত্মজীবনীতে। দ্যাট ইজ দ্য মেইন, মানে এগুলো, এটা অফকোর্স আরো অনেকভাবে ডিফাইন করা যেতে পারে, কিন্তু আমি সহজ করে এইটাই বলার চেষ্টা করছি এখন। সেলফ অ্যান্ড আদার, সেলফ আদার অ্যান্ড টাইম। তাই আত্মজীবনী কোথাও একটা সোশ্যাল হিস্ট্রি দেখায়। আমি যখন আমার আত্মজীবনী যেগুলো নিয়ে কথা মানে পড়াশোনা করেছি সেটা যখন আসবো সেই লিস্টে, তখন বলবো সেই সোশ্যাল হিস্ট্রি টাইম পিরিয়ডটা কি, কিন্তু একটা সোশ্যাল হিস্ট্রি দেখায়। আরেকটা কথা যেটা বলতে চাইবো এই জায়গাটাতেই, সেটা হচ্ছে আমরা বলছি যে আত্মজীবনী মানে নিজের সেলফটা তো একটা খুব বড় জায়গা, কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রেজ করা দরকার সেটা হচ্ছে কোন সেলফটা। কোন সেলফ মানে যে সেলফটা লিখছে সেই সেলফটা, নাকি যে সেলফটাকে মনে করা হচ্ছে সেই সেলফটা। অর্থাৎ আমি আজকে লিখছি, কিন্তু আমি লিখছি যখন আমি স্কুলে পড়তাম সেই সময়কার কথা। সেই স্কুলে পড়ার আমি আর এখনকার আমি কি এক? তাহলে যদি না হই, তাহলে কোথাও একটা এই সেলফের মধ্যেই একটা আদারও আছে। So there is an other in the self and the self in connection to the other. তো আমি বলার চেষ্টা করছি একটা আদার হচ্ছে অ্যাকচুয়ালি বাইরে, আর আরেকটা আদার হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনাল। মানে তুমি নিজের ভিতরেই দেখছো এবং দেখে সেই আরেকজন আদারকে খুঁজছো। অর্থাৎ এই ক্ষেত্রে ধরো তোমার চাইল্ডহুড ইজ দি আদার, বা তোমার কলেজ জীবন ইজ দি আদার। সো মেমোরি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল vis-a-vis autobiographies. মেমোরি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং যেহেতু এটা একটা প্রাইমারিলি হয়তো হিস্ট্রির অডিয়েন্স, আই এম শিওর মেমোরি as method is something which you would do in history as well. কিন্তু কোথাও একটা সেটা কোথায় নিয়ে যাওয়া হবে, which will be my third and last point এখন, সেটা হচ্ছে আমরা যখন হিস্টোরিয়ানদের মেথড নিয়ে কথা বলি আমরা আর্কাইভে যাই। মূলত আর্কাইভ একটা খুব ইম্পর্টেন্ট হিস্টোরিয়ানের টুল বা মেথড, কিন্তু সেই আর্কাইভটা হচ্ছে রিটেন আর্কাইভ। কোন জিনিসটা লিখে আর্কাইভ করা হবে? যে জিনিসটার হয়তো একটা ন্যাশনাল ওয়ার্থ আছে, যেটা গুরুত্বপূর্ণ। কার কাছে গুরুত্বপূর্ণ? রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। কার কাছে গুরুত্বপূর্ণ? যে সরকার, তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আর্কাইভ না হয়, কিছু একটা লেখা না হলো, কাগজ ছাপলো না, চিঠি গেল না, আদান প্রদান হলো না বিটুইন দ্য কলোনিয়াল মাস্টার অ্যান্ড কোন একজন গেজেটেড অফিসার, তাহলে কি সেই ঘটনাটা ঘটেনি? তাহলে কি সেটার গুরুত্ব নেই? একটা খুব ইম্পর্টেন্ট টেক্সট যেটা লিটারালি ক্রিটিক করলো এই লিখিত রাষ্ট্রীয় ইম্পর্টেন্ট আর্কাইভের হচ্ছে উর্বশী বুটালিয়ার দি আদার সাইড অফ সাইলেন্স, যেখানে পার্টিশন ন্যারেটিভস ফ্রম উইমেন্স পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা হতো। কিন্তু সেটাকে আমরা কখনো আর্কাইভাল মেটেরিয়াল বলি না, তাই না? আমরা ওটাকে মহিলাদের ভয়েস হিসেবে ছেড়ে। এবার ভয়েসটা সবসময় হায়ারার্কিতে রিটেন টেক্সটের থেকে একটু নিচু করে প্লেস করি। সেই জন্যই আমাদের একটা সাবডিসিপ্লিন তৈরি হতে হয় অন ওরাল হিস্ট্রি ইজ হিস্ট্রি রিটেন, বাট ওরাল ইজ ডিফারেন্ট। তো কোথাও একটা এটা খুব মনে হয়েছিল যখন শুরু করেছিলাম আত্মজীবনী নিয়ে কাজ করতে, এবং যখন এই প্রশ্নটা এনকাউন্টার করেছিলাম যে এটা কি সত্যি সোশিওলজিক্যাল কাজ। কারণ লোকেরা অ্যাকচুয়ালি প্রথিতযশা সমাজতাত্ত্বিকেরা কোথাও একটা এটাই মনে করছিলেন যে আমি তো গল্পের বই পড়ছি, মহিলাদের লেখা তাদের গল্প, সেই গল্পটাকে কি করে সমাজতাত্ত্বিক একটা রূপ দেওয়া যায় সেটার জন্য সমাজতত্ত্বতেই ঢুকতে হতো।
সো দেয়ারফোর আমরা যদি একটু হিস্ট্রি ট্রেস করি তাহলে আমি এখানে 4টি উদাহরণ দিচ্ছি ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল কনটেক্সট থেকে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ দ্য পোলিশ পেজেন্ট ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, সেনেনাইকে দের লেখা। খুব ইন্টারেস্টিংলি এটা চিঠি। পোলিশ চাষিরা যারা পোল্যান্ড ছেড়ে মাইগ্রেট করছে ইউরোপের বিভিন্ন জায়গায়, সেখান থেকে তারা বাড়িতে চিঠি লিখছে। সেই চিঠির উপরে বেস করে এই পোলিশ পেজেন্ট বইটা, এবং এই বইটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট, মানে ওয়ার্কিং ক্লাস হিস্ট্রি নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা ইপি থমসন পড়ি জেনারেলি, বা অফকোর্স মার্কস তো পড়ি, কিন্তু কোথাও একটা পোলিশ পেজেন্টের চিঠি নিয়ে আমরা জেনারেলি ওয়ার্কিং ক্লাস হিস্ট্রিটা দেখি না। এবং সেটা খুব অদ্ভুতই লাগে যখন আমি নিজে পোলিশ পেজেন্টটা খুব ডিটেলে পড়লাম, ইনফ্যাক্ট এখনো পড়ছি আবার করে। চিঠির ক্যাটাগরাইজেশন করেছিল যে কি ধরনের চিঠি পেজেন্টসরা জেনারেলি লেখে, এবং সেখানে কি ধরনের থিম থাকে তার বেসিসে ক্যাটাগরাইজেশন বা প্যাটার্নস ধরতে পারে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা সমাজতত্ত্বেরই কাজ। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এবং লিজ স্ট্যানলি বলে একজন এডিনবরা বেসড সোশিওলজিস্ট বহু বছর ধরে আত্মজীবনী নিয়ে কাজ করেছেন, বহু বছর। এবং ইন্টারেস্টিংলি উনিও চিঠি দিয়েই ঢুকেছিলেন, কিন্তু তারপরে আত্মজীবনী, ডায়েরি রাইটিংস এটসেট্রা এগুলো নিয়ে কাজ করেছেন। লিজ স্ট্যানলি দ্বারা আমি নিজে খুব অনুপ্রাণিত, ওনার লেখার বিষয় দ্বারা আমি নিজে খুব অনুপ্রাণিত, কারণ উনি আত্মজীবনী, মানে হাউ সোশিওলজিক্যাল ইজ অটোবায়োগ্রাফি, এইটাই অ্যাকচুয়ালি উনি কনস্ট্যান্টলি দেখিয়ে গেছেন। একটা পার্টিকুলার কনটেক্সট থেকে, স্কটিশ কিছু মহিলা তাদের কনটেক্সট থেকে দেখিয়েছেন, কিন্তু দেখিয়ে গেছেন, কন্টিনিউয়াসলি দেখিয়ে গেছেন যে আত্মজীবনীর কি সমাজতাত্ত্বিক রেলেভেন্স। আমরা যদি ভারতীয় কনটেক্সটে দেখি, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল কনটেক্সটে দেখি, তাহলে খুব ইন্টারেস্টিংলি, এবং মানে যেহেতু ডিসিপ্লিনটা সোশিওলজি, সেখানে এম.এন. শ্রীনিবাস একটা খুব বড় নাম। এম.এন. শ্রীনিবাসের একদম শেষ দিককার একটা লেখা, যেটা ইপিডব্লিউ তে বেরিয়েছিল, ওই ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড দ্য স্টাডি অফ ইন্ডিয়ান কালচার, তাতে এম.এন. শ্রীনিবাস অ্যাকচুয়ালি এটাই বলেছিলেন যে যে কোনো সোশিওলজিস্ট বা যে কোনো অ্যানথ্রোপোলজিস্ট তার নিজের জীবনটাই একটা ফিল্ড হতে পারে। And he was actually then critiquing or asking যে ফিল্ড কেন সবসময় বাইরে হবে, এবং আমরা সবসময় এটাই ভাবি না ফিল্ডটা একটা বাইরে। কলকাতায় মানে হয়তো সমাজতত্ত্ব পড়ছি বা হোয়াটএভার, ফিল্ড খুঁজতে আমরা এই অবধি চলে আসি আর কি, সাউথ 24, নর্থ 24 বা অন্য কোনো গ্রাম বা অন্য কোথাও, বা ট্রাইব খুঁজতে বহু দূরে চলে যাই। এক্স্যাক্টলি দ্য ওয়ে ইন হুইচ অ্যানথ্রোপোলজি ডেভেলপড অ্যাজ এ ডিসিপ্লিন। কোথাও একটা যেন মনে হয় যে আমাদের চারপাশের জায়গাটা কিছুতেই ফিল্ড হতে পারে না, যা ঘটছে, যা আদার, দি আদার ইজ অলওয়েজ আউট দেয়ার, অনেক দূরে, এবং আদার সবসময় একটা সার্টেন ভাবে মার্জিনালাইজ, অ্যাজ ইফ আমাদের চারপাশে মার্জিনালাইজেশন নেই, বা চারপাশে আদার নেই, বা আমরা নিজেই নিজেদের আদার নই। এগুলো একটাও না, আদারটা সবসময় বাইরে, আউটসাইড, দূরে, ইট ইজ ইন আ ডিস্টেন্স, খুব অন্যরকম। মানে ট্রেডিশনাল কনভেনশনাল অ্যানথ্রোপোলজিতে দেখতে গেলে কোট আনকোট প্রিমিটিভ, এই সব কিছু যুক্ত, আমাদের ভাষা বলে না, অন্য ভাষা বলে। সো ইউ নো ইট ইজ অল অফ দিস ভেরি ইন্টারেস্টিংলি। এবং শ্রীনিবাস এটারই প্রবক্তা থেকেছেন বহু বছর, জীবনের অনেকটা অংশ। কিন্তু এই লাস্ট এসেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ উনি অ্যাকচুয়ালি বলছেন যে এথনোগ্রাফার নিজেই দেখুন, নিজের জীবনটাকেই ফিল্ম হিসেবে দেখুন। এটা একটা খুব ইম্পর্টেন্ট সোশিওলজিক্যাল লেখা। আরো অনেকগুলোর এক্সাম্পল আছে, কিন্তু দুটো এক্সাম্পল দেবো। হিস্ট্রি স্টুডেন্ট অনেক আছে বলে, বা জেন্ডার স্টাডিজ এর স্টুডেন্ট আছে বলে, ক্রসিং থ্রেশহোল্ড মীরা কোসাম্বির একটা বই। মানে যারা উইমেন আর হিস্ট্রি, জেন্ডার আর হিস্ট্রি নিয়ে কাজ করছেন, দিস ইজ আ মাস্ট বুক টু রিড, মীরা কোসাম্বির ক্রসিং থ্রেশহোল্ডস। কারণ মীরা কোসাম্বি মারাঠি মহিলাদের, মারাঠি আপার কাস্ট মহিলাদের লেখার দ্বারা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট মহারাষ্ট্রতে যা হয়েছিল, সেটা চাইল্ড ম্যারেজ নিয়ে প্রশ্ন, মানে অ্যান্টি চাইল্ড ম্যারেজ, কনসেন্ট নিয়ে ডিবেট, বৈধব্য নিয়ে আলোচনা, এই সব কিছু মীরা কোসাম্বি ক্রসিং থ্রেশহোল্ডস এ করেছেন, এবং করেছেন থ্রু উইমেন্স রাইটিংস, শুধু আত্মজীবনী না, উইমেন্স রাইটিংস দিয়ে করেছেন। আর অন্য যেটার
মানে সোশিয়োলজি জেন্ডার স্টাডিজ থেকে এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে শার্মিলা রেগের রাইটিং কাস্ট রাইটিং জেন্ডার, যেখানে উনি দলিত মহিলাদের আত্মজীবনী, যেগুলো লিখিত আত্মজীবনী, সেই আত্মজীবনীর মাধ্যমে এগেন মহারাষ্ট্রের কনটেক্সটে ফুলি আম্বেদকরাইট একটা লার্জার পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে এই অটোবায়োগ্রাফিগুলোকে প্লেস করছেন। একটা খুব ইম্পর্টেন্ট টার্ম কয়েন করছেন, অটোবায়োগ্রাফি শব্দটা ব্যবহার করছেন না, বলছেন এই লেখনীগুলো টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়াল আমরা কোথায় দিই জেনারেলি? কোথায় টেস্টিমনি চাওয়া হয়? কোর্টে। এক্স্যাক্টলি, কোর্ট রুমে আমরা টেস্টিমনি চাই। টেস্টিমনি দিয়ে বা ডিপোজ করে কোর্ট রুম থেকে আমরা কি এক্সপেক্ট করি? কি হোক আমরা এক্সপেক্ট করি? বিচার আর একটু জাস্টিস, so that we get our rights, we get justice. Testimony is the basis যেখান থেকে আমরা জাস্টিসের দিকে যেতে পারি ইন কোর্টরুম। শর্মিলা রেগে অ্যাকচুয়ালি বলছেন এই দলিত মহিলাদের আত্মজীবনীগুলোকে টেস্টিমোনিয়ালস হিসেবে দেখা দরকার, বিকজ এই টেস্টিমোনিয়াল গুলোর মধ্যে দিয়ে তাদের হিউমিলিয়েশন যেমন তারা লিখছেন, তেমনি তারা অ্যাকচুয়ালি বলছেন যে কোন দিকে, কোন জাস্ট সমাজের দিকে আমাদের যাওয়া দরকার, যেটা নেই। তো ইটস অ্যাকচুয়ালি আ ভেরি পাওয়ারফুল, মানে টেস্টিমোনিয়ালটাকে একটা ভীষণ পাওয়ারফুল মেথড হিসেবে অ্যাকচুয়ালি ভাবা উচিত, যেটাকে উনি আত্মজীবনীর সাথে যুক্ত করছেন। এই স্লাইডটা মানে এই বিষয়ে আজকে প্রথম আনলাম আমি কোনো একটা স্লাইডে। আমি নিজে যখন আত্মজীবনী নিয়ে কাজ করেছি প্রচুর বাংলা লেখা পড়তে হয়েছে, কিন্তু বলার সুযোগ খুব একটা আসেনি ইন গ্যাদারিংস যেখানে বাংলা লেখা বলা যায় আর কি, সবসময় মানে ইন আদার গ্যাদারিংস এসেছে। তো সেই জন্য কয়েকটা রেফারেন্স দিচ্ছি, যে রেফারেন্স গুলো লেগেছিল আমি যখন আত্মজীবনী নিয়ে কাজ করছিলাম তখন। এগেন যদি না পড়ে থাকেন এবং মহিলাদের লেখা আত্মজীবনী ইত্যাদি নিয়ে কাজ করছেন, সমুদ্র চক্রবর্তীর বইটি মানে অবশ্য টেক্সট বুক, লিটারালি অন্তরে অন্তরে। এটা মানে এটা লিটারালি ওয়ান অফ দ্য ফার্স্ট টেক্সট বুকস দ্যাট আই হ্যাড রেড রিলেটেড টু আত্মজীবনী। তখনও তনিকা সরকারের ওয়ার্ডস টু মিন আমি পড়িনি, আমি সমুদ্র চক্রবর্তীর বইটা দিয়েই শুরু করেছিলাম লিটারালি পড়া। অসম্ভব ভালো 19 শতকের বাঙালি মহিলাদের বিষয় একটা ভীষণ ঠোস হিস্টোরিক্যাল ওয়ার্ক বলি আমি নিজে অন্তত মনে করি। রাজসুন্দরী থেকে রোকেয়া, গোলাম মুর্শিদের বইটা, এটা বাংলাতেও আছে, এটা অ্যাকচুয়ালি ইংরেজিতেও আছে আর কি। এগেন এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা বড় স্প্যান কভার করছে। থোরবড়ি খাড়া বা খাড়াবড়ি থোর বা কল্যাণী দত্তর অন্যান্য অনেক বই আমি পরের দিকে পিঞ্জরে বসিয়ার রেফারেন্সও দিয়েছি। তো জেনারেলি কল্যাণী দত্তর কোথায় পড়াটা একটা প্রয়োজনীয়তা আছে। বাংলার বিষয়ে আত্মজীবনী মহিলাদের রাইটিং নিয়ে যদি পড়া হয়, পরের দিকে রুশতী সেনের বইও পড়ার দরকার আছে। প্রচ্ছন্নের আখ্যান ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু রুশতী সেনও একইভাবে লিখছেন ওভার আ পিরিয়ড অফ টাইম। এই বইটা খুব ভালো বেরিয়েছিল ভারতী রায়ের পাওয়ামধিনী পত্রিকায় মহিলাদের লেখা নিয়ে। এবং পাওয়ামধি পত্রিকা আপনারা জানবেন যে একটা খুব ইম্পর্টেন্ট উইমেন্স ম্যাগাজিন, যেটাতে মহিলারা লিখতেন, জায়গা করে দেওয়া হয়েছিল মহিলাদের লেখার জন্য। অফকোর্স শর্মিষ্ঠা দত্তগুপ্ত আরো অনেক কাজ করেছে, সৌগত নিয়ে কাজ করেছে, আরো অনেক বাংলা পত্রিকায় 19 শতকে মহিলাদের লেখা নিয়ে শর্মিষ্ঠার কাজ খুব ডিটেইলড। তবে দিস ওয়াজ আ ওয়ার্ড যেটা আমি ইউজ করেছিলাম, কারণ আমি যে টাইম পিরিয়ডটা নিয়ে কাজ করছিলাম সেই টাইম পিরিয়ডে পাওয়ামধিনী পত্রিকার লেখা ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য এটা রেফারেন্স দিচ্ছি। আর অফকোর্স ঠাকুরবাড়ির অন্তর্মহল একটা চিত্রাদেবের এগেন মানে আমার মনে হয় যে একটা খুব ক্লাসিক বই, শুধু আত্মজীবনীর কনটেক্সটে না, জাস্ট নিজের ফেমিনিস্ট সচেতনতা জাগানোর দিক থেকে বোধহয় ঠাকুরবাড়ির অন্তর্মহল অ্যাটলিস্ট আমার ব্যক্তিগতভাবে, ইফ আই কুড বি অটোবায়োগ্রাফিক্যাল মাইসেলফ, ঠাকুরবাড়ির অন্তর্মহল একটা খুব বড় রোল প্লে করেছিল। কারণ কোথাও একটা ঠাকুর বাড়ির সম্পর্কে জেনারেলি যে একটা কি বলবো একটা গ্লোরিফিকেশন আছে, সেটাতে কোথাও একটা মনে
জায়গায় ডেন্টও করেছিলেন চিত্রাদেব এবং খুব ক্রিটিক্যালি ইন্টারোগেট করতে পেরেছিলেন বেশ কিছু বিষয়। অনেক আগে মল্লিকা সেনগুপ্তর লেখা কবির বৌঠানের অনেক আগে ঠাকুরবাড়ির অন্দরমহল লেখা, তাই ঠাকুরবাড়ির অন্দরমহল মহিলাদের জীবন within this arguably the first family in Bengal is a very good interrogative text. তো হয়তো আমি এটাই বলার চেষ্টা করছি যে যে বিষয় কাজ করছেন সেই বিষয় ভাষাটা, ভার্নাকুলার ভাষাটা যা হবে সেই ভাষাটা দেখার প্রয়োজন ফর সেকেন্ডারি লিটারেচার। আমার মূল বক্তব্য এই স্লাইডটা এটাই। আমি এই বইগুলো নিয়েছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভাষাতেই কাজ করছেন, বাংলায় করছেন, উর্দুতে করছেন, মারাঠিতে করছেন, অন্য কোনো ভাষায় করছেন, ভার্নাকুলার টেক্সট কি আছে about that time, সেই টাইম পিরিয়ডটা, সেটা দেখাটা রিসার্চার হিসেবে কিন্তু আমাদের খুব জরুরি। কারণ নয়তো আমরা ভীষণ রিস্ট্রিক্টিভ হয়ে যাই ইংরেজি ভাষায় টেক্সট দেখতে। তাই আমি কোথাও একটা এই কথাটা বলে নেক্সট এটায় যাব, সেটা হচ্ছে আমার কাছে বাঙালি মহিলাদের বাংলায় লেখা আত্মজীবনীটাই শুধু ফিল্ড ছিল না, ডেফিনেটলি ফিল্ড, কিন্তু আমার কাছে বাংলা ভাষায় সেই সময়কার ইতিহাস নিয়ে কি লেখা হচ্ছে সেটাকেও কিন্তু আমি গ্রহণ করছিলাম। I was not rejecting it because it was written in Bangla. এই হচ্ছে আমার 20টা আত্মজীবনী যেটা নিয়ে আমি কাজ করছি। এই 20টার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি 2-3টে কারণ বলি কারণ এতটা সময় হবে না, আর কি হবে না, অলরেডি 1:25 বাজে আমি দেখতে পাচ্ছি। প্রথম কারণ, আচ্ছা এই একটা স্লাইড দেখাই, আরেকটা স্লাইড দেখিনি, তারপর দুটো একসাথে বলবো। এটা সেকেন্ড, যেটাতে আমি একটা সোশ্যাল প্রোফাইলিং করেছিলাম।